আসসালামু আলাইকুম। আজকে তোমাদের জেড থ্রি লেকচারটি হবে, ঠিক আছে। এখানে হচ্ছে পরিপাক 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 ও শোষণ, ঠিক আছে। পরিপাক ও শোষণ, এই চ্যাপ্টারটা অনেক ইনফরমেশন, ঠিক আছে, অনেক গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। সো এই চ্যাপ্টারে প্রথমে আমরা রোড ম্যাপ দেখবো যে কী হচ্ছে এই চ্যাপ্টার থেকে পড়লে কমন পাওয়ার সম্ভাবনা থাকে, বা বিগত বছরে কোন কোন টপিক থেকে বেশি বেশি প্রশ্ন আসছে, ঠিক আছে। ওই টপিকগুলোকে আমরা ফোকাস করে পড়বো, কারণ অ্যাডমিশন টাইমটা খুবই শর্ট টাইম। এই টাইমের ভিতরে হচ্ছে যেই টপিকগুলো হচ্ছে না পড়লেই না, সেগুলো হচ্ছে পড়তে হয়, ঠিক আছে। তো হচ্ছে পরিপাকের এনজাইম সমূহের নাম, ঠিক আছে। তারপর হচ্ছে যে পরিপাক গ্রন্থির গঠন ও কাজ, পরিপাকে হরমোনের ভূমিকা, পরিপাকে হরমোনের ভূমিকা, ঠিক আছে। পরিপাকে হরমোনের ভূমিকা, যকৃৎ পাকস্থলী, ক্ষুদ্রান্ত ও অগ্নাশয়ের যকৃৎ পাকস্থলী ও অগ্নাশয়ের শনাক্তকারী বৈশিষ্ট্য, খাদ্যবস্তুর শোষণ, ঠিক আছে। খাদ্যবস্তুর শোষণ, স্থূলতা এবং BMI। তো এখান থেকে হচ্ছে বিগত বছরে ম্যাক্সিমাম প্রশ্নগুলো আসছে। রিসেন্ট মেডিকেল অ্যাডমিশন 23-24-এ এই টপিক থেকে প্রশ্ন আসছে, ঠিক আছে। এই টপিক থেকে প্রশ্ন আসছে রিসেন্ট 23-24-এ। এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো হচ্ছে আমরা পরিপাক, ঠিক আছে। পরিপাক কী সেটা জানি। পরিপাক হচ্ছে জটিল খাদ্যবস্তুকে সরল করার যে প্রক্রিয়া, তাকে হচ্ছে আমরা কী বলবো? পরিপাক। সরল করার প্রক্রিয়াকে আমরা কী বলবো? পরিপাক বলবো, ঠিক আছে। এখন পরিপাক হচ্ছে দুই রকম, একটা হচ্ছে যান্ত্রিক পরিপাক, আর একটা হচ্ছে রাসায়নিক পরিপাক। যান্ত্রিক পরিপাক এবং রাসায়নিক পরিপাক, ঠিক আছে। তো যান্ত্রিক পরিপাকে আমাদের কী অঙ্গের ইউজ হয়? দাঁত, পেশি, এবং রাসায়নিক পরিপাকে আমাদের বিভিন্ন এনজাইমগুলো ইউজ হয়। বিভিন্ন এনজাইমগুলো আমরা ইউজ করি, ঠিক আছে। এখন হচ্ছে আমরা পরিপাক সাথে রিলেটেড যে অঙ্গ, সেগুলো হচ্ছে যে আমরা দেখব। পরিপাক নালীকে আমরা ব্রড লাইনে দুইটা ভাগে ভাগ করতে পারি। পরিপাক তন্ত্রকে পৌষ্টিক নালী এবং পৌষ্টিক গ্রন্থি, দুইটা ভাগে ভাগ করতে পারি। পৌষ্টিক গ্রন্থি বা পরিপাক গ্রন্থি, ঠিক আছে। তো এটা পরিপাক যে নালীটা, সেটা শুরু হয় হচ্ছে মুখছিদ্র থেকে
মুখ ছিদ্র থেকে শুরু হয় এবং পায়ু পর্যন্ত সেটা বিস্তৃত, পায়ু পর্যন্ত সেটা বিস্তৃত, মুখ ছিদ্র থেকে শুরু হয় এবং সেটা পায়ু পর্যন্ত বিস্তৃত। ঠিক আছে, তো এটা যদি আছে আমাদের, এটা হচ্ছে আমাদের মুখ ছিদ্র ধরলাম, এটা হচ্ছে আমাদের মুখ ছিদ্র। মুখ ছিদ্র থেকে শুরু হবে আমাদের অন্ননালী। ঠিক আছে, অন্ননালী এখান থেকে শুরু হবে যে আমাদের অন্ননালী। মুখ ছিদ্রের পরে আমাদের এটা কি মুখ ছিদ্র। ঠিক আছে, মুখ ছিদ্র, মুখ ছিদ্র। মুখ ছিদ্রের পরে আমরা কি পাবো? মুখ ছিদ্রের পরে পাবো আমরা হচ্ছে তালু, তালু পাবো। এখানে এটা কই থাকবে তালুটা? এটা হচ্ছে মুখ গহ্বর, মুখ গহ্বর। ঠিক আছে, মুখ গহ্বর। এখন এই যে আমাদের তালুটা নিয়ে একটু পড়তে হবে। তালুটা, তালুর থেকে প্রশ্ন আসছে। তালু, তালু হচ্ছে দুই রকম, একটা হচ্ছে শক্ত তালু, শক্ত তালু, শক্ত তালু, একটা হচ্ছে নরম, নরম তালু। ঠিক আছে, শক্ত তালু আর নরম তালু। তো শক্ত তালুর কাজ এবং নরম তালুর কাজ এটা ইম্পর্টেন্ট। শক্ত তালুর কাজটা কি? এই যে আমাদের শক্ত তালুটা আমরা যখন খাবার খাই, তো এটা কী করে আমাদের মুখে যায়? শক্ত তালুটা কী করে? এই যে আমাদের খাবারটাকে পেছন দিকে যেতে সাহায্য করে, ধাক্কা দিয়ে পেছন দিকে যেতে সাহায্য করে। ঠিক আছে, তো শক্ত খাদ্যকে পেছনে যেতে সাহায্য করে, খাদ্যবস্তুকে পেছনে খাদ্যবস্তুকে পেছনে যেতে সাহায্য করে। খাদ্যবস্তু কী করে? পেছনে যেতে সাহায্য করে। এবং নরম তালু, এখানে আমাদের নরম তালুটা পাওয়া যায়। এখানে আমরা, এটা হচ্ছে আমাদের হা করলে একটা পাতার মতো অংশ দেখতে পাই, এটা হচ্ছে আমাদের সফট প্যালেট বা নরম তালু। এটাকে বলা হয় আলজিবা। ঠিক আছে, সফট প্যালেট, এটাকে বলা হয় কি? আলজিবা। তো এটার কাজ কি? এইখানে হচ্ছে আমাদের কি থাকে? নাসা ছিদ্র থাকে। এখানে হচ্ছে আমাদের নাসা ছিদ্র থাকে। তো খাবারটার সম্ভাবনা থাকে এইখানে দিয়ে এসে, এখান দিয়ে এসে নাসা ছিদ্র পথে চলে যাওয়া। কিন্তু এই সফট প্যালেটটা কী করে? খাবার যখন এটা ধাক্কা লাগে তখন এইটা এই ছিদ্র পথটাকে বন্ধ করে দেয় উল্টা দিকে। ঠিক আছে, তার মানে কি এই আমাদের নরম তালুর কাজ কি? নাসা ছিদ্রপথে খাদ্য যেতে বাধা দেয়, নাসা ছিদ্রপথে খাদ্য যেতে বাধা দেয়। ঠিক আছে, নাসা ছিদ্রপথে আমাদের খাদ্য যেতে বাধা দেয়। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের তালু। এখন হচ্ছে আমরা এরপরে কী পাবো? আমাদের মুখ ছিদ্র পরে মুখ গহ্বর পেলাম, মুখ গহ্বর আছে তালু, তারপরে হচ্ছে পাবো আমরা অন্ননালী। ঠিক আছে, কী পাবো? অন্ননালী। এরপরে পাবো আমরা গলবিলের পর পাবো আমরা অন্ননালী। ঠিক আছে, এই অন্ননালীর একটা নাম হচ্ছে গ্রাসনালী। কি নালী? গ্রাসনালী। ঠিক আছে, তো এখান থেকে হচ্ছে আমাদের অন্ননালী। এখন অন্ননালীর পরে হচ্ছে আমরা পাবো স্টোমাক। কী পাবো? আমরা পাবো হচ্ছে স্টোমাক। এরপরে পাবো আমরা হচ্ছে স্টোমাক। ঠিক আছে, তো স্টোমাক যেখানে হচ্ছে আমাদের এই অন্ননালীটা শেষ হয় এবং স্টোমাকে শুরু হয়, এখানে এক ধরনের স্ফিংটার থাকে, একে বলা হয় পাইলোরাস। কী বলা হয়? পাইলোরাস। একে বলা হয় হচ্ছে পাইলোরাস। এবং এই যে গম্বুজের মতো অংশ, একে বলা হয় ফান্ডাস। কী বলা হয়? ফান্ডাস। গম্বুজের মতো অংশকে বলা হয় ফান্ডাস। ঠিক আছে, গম্বুজের মতো অংশকে বলা হয় ফান্ডাস। এবং এই ফান্ডাস থেকে এই পর্যন্ত হচ্ছে আমাদের দেহ, এই পর্যন্ত হচ্ছে আমাদের দেহ। ঠিক আছে, ফান্ডাসের নিচে যে অংশটা, এটাকে বলা হচ্ছে অ্যান্ট্রাম। ঠিক আছে, এই অ্যান্ট্রামের কাজ কি? অ্যান্ট্রাম হচ্ছে খাদ্য সাময়িকভাবে জমা থাকে, খাদ্য সাময়িকভাবে জমা থাকে। কোথায়? এই আমাদের অ্যান্ট্রামে জমা থাকে। খাদ্য সাময়িকভাবে জমা থাকে কোথায়? আমাদের এই অ্যান্ট্রামে। ঠিক আছে, তারপর এখানে আমরা দুইটা বাঘ দেখতে পাবো। একটা হচ্ছে ছোট বাঘ, আর একটা হচ্ছে বড় বাঘ। ঠিক আছে, একটা ছোট বাঘ আর একটা হচ্ছে বড় বাঘ। এখন আমাদের এই পাকস্থলীটা শেষ হবে আমাদের কোথায়? ডিউডেনামের এই যে পাকস্থলী এবং ডিউডেনামের সংযোগস্থলে
দুঃখিত, এইখানে হচ্ছে আমাদের এটা হবে হচ্ছে কার্ডিয়াক স্ফিংটার। প্রথমটা হবে হচ্ছে কার্ডিয়াক, দুঃখিত, কার্ডিয়াক কার্ডিয়াক স্ফিংটার, এবং এটা হবে যে আমাদের পাইলোরিক স্ফিংটার, পাইলোরিক স্ফিংটার। ঠিক আছে, এরপর হচ্ছে আমরা কী পাবো? এরপর হচ্ছে আমরা পাবো হচ্ছে ডিউডেনাম। ঠিক আছে, এরপরে পাবো আমরা ডিউডেনাম। এখানে হচ্ছে আমাদের ক্ষুদ্রান্ত শুরু হবে। ডিউডেনামের শেপটা কীরকম? ইউ আকৃতির। এরপর আমাদের কি শুরু হয়? ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য হচ্ছে আমার 6.5 সেন্টিমিটার অথবা 6 থেকে 7 সেন্টিমিটার। এই ক্ষুদ্রান্তের কয়টা অংশ? 3টা অংশ। একটা হচ্ছে ডিউডেনাম, জেজুনাম এবং ইলিয়াম। ডিউডেনাম, জেজুনাম এবং ইলিয়াম। ঠিক আছে, ডিউডেনামের আকৃতি কীরকম? ইউ আকৃতির। ঠিক আছে, ডিউডেনামের আকৃতি হচ্ছে ইউ আকৃতি। ইউ আকৃতির আমাদের দেহে আর কি কী অঙ্গ পাওয়া যাচ্ছে? আমাদের পাওয়া যাচ্ছে কোলন, ম্যান্ডিবল, তারপর হচ্ছে হ্যান্ডিল লোব এবং ডিউডেনাম। এবং আমাদের হাইওয়েট যে অস্থিটা, ঠিক আছে, সেটা। এরপরে হচ্ছে আমরা ডিউডেনাম, জেজুনাম এবং ইলিয়াম। এরপরে হচ্ছে আমরা কী পাবো? এখানে হচ্ছে আমাদের পাকস্থলী। ঠিক আছে, পাকস্থলীর পর আমাদের কি শুরু হবে? ডিউডেনামের পর আমাদের কি শুরু হবে? ডিউডেনামের পর হচ্ছে আমাদের জেজুনামের পর আইলিয়াম। ঠিক আছে, জেজুনামের পর আইলিয়াম। এরপরে শুরু হবে আমাদের বৃহদন্ত্র। ঠিক আছে, এরপরে শুরু হবে আমাদের বৃহদন্ত্র। এটা হচ্ছে আমাদের কি? বৃহদন্ত্র। তো এখানে হচ্ছে আমাদের বৃহদন্ত্রের কয়টা অংশ থাকে? বৃহদন্ত্রের হচ্ছে প্রথমে হচ্ছে বৃহদন্ত্রের দৈর্ঘ্যটা দেখি। বৃহদন্ত্রের দৈর্ঘ্য হচ্ছে 1.5 মিটার। 1.5 মিটার হচ্ছে বৃহদন্ত্রের দৈর্ঘ্য। আর এখন বৃহদন্ত্রের কী কী অংশ পাওয়া যায়? এখানে পাওয়া যাবে হচ্ছে সিকাম, এই যে স্ফীত অংশ সিকাম। এই সিকামে একটা প্রলম্বিত অংশ যুক্ত থাকে, একে বলা হয় অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্সে বলা হয় ব্যাকটেরিয়ার আধার। একে বলা হচ্ছে ব্যাকটেরিয়ার আধার। ঠিক আছে, ব্যাকটেরিয়ার আধার। সিকামের পরে হচ্ছে আমরা পাবো কোলন হচ্ছে, এটা যেহেতু উপর দিকে করতেছে সেটা হচ্ছে ঊর্ধ্বগামী কোলন, অনুপ্রস্থ কোলন। ঠিক আছে, এভাবে পাবো আমরা এখানে অনুপ্রস্থ কোলন। আর এখানে হচ্ছে নিম্নগামী কোলন। ঠিক আছে, নিম্নগামী কোলন। আর এখানে আমরা একটা স্ফীত অংশ পাবো। এটার নাম হচ্ছে সিগময়েড। নাম কি? সিগময়েড। এখানে সিগময়েডের কাজ কি? সিগময়েড হচ্ছে আমার সাময়িকভাবে মল জমা হয়। সাময়িক সময়ের জন্য মল জমা হয় এই সিগময়েডে। ঠিক আছে, এখন হচ্ছে আমরা পরিপাককারী পরিপাকে যে আমাদের বিভিন্ন যে খাদ্য উপাদানগুলো পরিপাক হচ্ছে সেগুলোর যে বিভিন্ন এনজাইম লাগে, সেই এনজাইমগুলো হচ্ছে আমরা দেখব, কারণ এইখান থেকে প্রতিবারই হচ্ছে প্রশ্ন এসে থাকে। পরিপাকের এনজাইম
পরিপাকের এনজাইম শর্করার জন্য পরিপাককারী এনজাইম হচ্ছে অ্যামাইলোলাইটিক এনজাইম। আমিষ এবং প্রোটিনের জন্য প্রোটিওলাইটিক এনজাইম। তারপর স্নেহ বা লিপিডের জন্য লাইপোলাইটিক এনজাইম, লাইপোলাইটিক এনজাইম, ঠিক আছে, লাইপোলাইটিক এনজাইম। এবং এদের হচ্ছে চূড়ান্ত পরিণতি কি, ঠিক আছে, এটা আমাদের যে এটার যখন খাদ্যটা শোষিত হয় তখন কী হিসেবে শোষিত হয়? শর্করাটা হচ্ছে গ্লুকোজ হিসেবে শোষিত হবে, ঠিক আছে, গ্লুকোজ। আর আমিষ হবে অ্যামিনো অ্যাসিড। আমরা কি জানি আমিষ হচ্ছে অ্যামিনো অ্যাসিডের পরিমাণ, অ্যামিনো অ্যাসিড, ঠিক আছে, অ্যামিনো অ্যাসিড। আর স্নেহজ হচ্ছে ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল, ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল, ঠিক আছে। তো এগুলো হচ্ছে আমার পরিপাককারী যে এনজাইমগুলো, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে আমরা যে খাদ্য উপাদানগুলো, খাদ্যের যে উপাদান, এগুলো হচ্ছে দৈনিক পরিমাণটা আমাদের জানতে হবে। দৈনিক চাহিদা, ঠিক আছে, দৈনিক চাহিদা এবং এদের কাজ, এগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। দৈনিক চাহিদা এবং এদের কাজ। এবং খাদ্যের উপাদান কি? শর্করা। এর দৈনিক চাহিদা কীরকম? 415 থেকে 600 গ্রাম, ঠিক আছে, দৈনিক চাহিদা। এবং এর কাজ হচ্ছে তাপ শক্তি উৎপাদন। কাজ কি? তাপ শক্তি উৎপাদন। তারপর হচ্ছে আমিষ হচ্ছে 100 থেকে 150 গ্রাম, এর কাজ কি? দেহের ক্ষয়পূরণ এবং দেহ গঠন করে, ঠিক আছে, দেহ গঠন করে। তারপর হচ্ছে ভিটামিন হচ্ছে পরিমাণ হচ্ছে 5500 থেকে 5600, ঠিক আছে। তো ভিটামিনের কাজ কি? ভিটামিনের কাজ হচ্ছে আমার রোগ প্রতিরোধ করে হচ্ছে আমাদের ভিটামিন। এখন এখান থেকে তারপর হচ্ছে স্নেহ কীরকম, কতটুকু লাগবে? 50 থেকে 45 থেকে আমার লাগবে 45 থেকে 50 গ্রাম, ঠিক আছে, 45 থেকে 50 গ্রাম। এটা হচ্ছে আমাদের তাপ নিয়ন্ত্রণ। স্নেহটা কী করবে? আমাদের তাপ নিয়ন্ত্রণ, এটা খুবই ইম্পর্টেন্ট। তাপ নিয়ন্ত্রণটা করে স্নেহ জাতীয় পদার্থ। এখন এখানে হচ্ছে আলিম স্যারের বই একটা এক্সট্রা ইনফরমেশন আছে, এটা একটু জানা লাগবে। আলিম স্যারের বই থেকে এক্সট্রা ইনফরমেশন কী আছে? যে এই স্নেহ জাতীয় পদার্থ কোষ আবরণীর গাঠনিক উপাদান, কোষ আবরণীর গাঠনিক উপাদান হিসেবে কাজ করে, ঠিক আছে। এই যে আমরা কি জানি, কোষ হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ার। এই ফসফোলিপিডটা কি? একটা লিপিড না? ফসফোলিপিড বাইলেয়ার একটা লিপিড। তার মানে কোষের যে গাঠনিক উপাদান, কোষ প্রাচীরের যে গাঠনিক উপাদান, কোষ আবরণের যে গাঠনিক উপাদান, সেটা কে করে? স্নেহ। তারপর হচ্ছে এখানে তো আমাদের জানি কোষে প্রতিনিয়ত বিভিন্ন জিনিসের আদান প্রদান হয়। তো এই কোষের যে প্রবেশ্যতা, এটাও স্নেহ উপাদানের কাজ। কোষের প্রবেশ্যতা, ঠিক আছে, কোষের প্রবেশ্যতা নিয়ন্ত্রণ, ঠিক আছে, কোষের প্রবেশ্যতা নিয়ন্ত্রণ। আচ্ছা, এখন হচ্ছে আমরা দেখবো হচ্ছে লালা গ্রন্থি, ঠিক আছে, লালা গ্রন্থি।
এখন মানুষের লালা গ্রন্থি হচ্ছে 3 জোড়া। কয় জোড়া? 3 জোড়া। আচ্ছা, মানুষের লালা গ্রন্থি হচ্ছে 3 জোড়া। এখন এখান থেকে এদের নামটা জানা লাগবে, নাম। তারপর জানা লাগবে হচ্ছে আমাদের অবস্থান, নাম, অবস্থান, নালীর নাম, নালীর নাম, কি জানা লাগবে? নালীর নাম। তারপর জানা লাগবে উন্মুক্ত হওয়ার স্থান। তারপর হচ্ছে ক্ষরণটা জানা লাগবে। তো না, প্যারোটিড আমরা জানি কয় জোড়া আছে আমাদের? লালাগ্রন্থি 3 জোড়া। একটা হচ্ছে প্যারোটিড অবস্থান কোথায় আছে? কানের নিচে, ঠিক আছে, কানের নিচে। তারপর হচ্ছে আমরা কি সাব লিঙ্গুয়াল, সাব মানে কি নিচে, লিঙ্গুয়াল মানে কি জিহ্বা, নিচে, আর এটা মানে কি জিহ্বা, ঠিক আছে। তার মানে কি জিহ্বার নিচে, সাব লিঙ্গুয়াল হচ্ছে জিহ্বার নিচে। তারপর হচ্ছে সাব ম্যান্ডিবুলার, সাব মানে নিচে, ম্যান্ডিবুলার মানে ম্যান্ডিবুলের নিচে, সাব ম্যান্ডিবুলার, ঠিক আছে। সাব ম্যান্ডিবুলার মানে কি ম্যান্ডিবলের নিচে, ম্যান্ডিবলের নিচে, সাব ম্যান্ডিবুলার হচ্ছে ম্যান্ডিবলের নিচে। এখন এখান থেকে এটা ইম্পর্টেন্ট, নালীর নামটা আমাদের জানতে হবে। এটা মার্জিদা ম্যান্ডিবুলার বইয়ে আছে, মার্জিদা বেগম, ঠিক আছে। তো এখানে প্যারোটিডটা একটা লালা গ্রন্থি, এর হচ্ছে বিভিন্ন নালীর মাধ্যমে হচ্ছে উন্মুক্ত হয়। এই নালীর নামটা হচ্ছে জানতে হবে, ঠিক আছে। প্যারোটিডের নাম হচ্ছে স্টেনসন, সাবলিঙ্গুয়াল হচ্ছে ওয়ার্টন, ঠিক আছে। সাবলিঙ্গুয়াল হচ্ছে ওয়ার্টন, আর সাব ম্যান্ডিবুলার হচ্ছে রিভিনাস, ঠিক আছে। তো উন্মুক্ত হওয়ার স্থান হচ্ছে দ্বিতীয়, এটা কোথায় উন্মুক্ত হবে? দ্বিতীয় ঊর্ধ্ব মোলার দাঁতে, ঠিক আছে, দ্বিতীয় ঊর্ধ্ব মোলার দাঁতে। আর এই ওয়ার্টনটা হচ্ছে আমার হবে জিহ্বার ফ্রেনুলামের পাশে, আর রিভিনাস হবে ফ্রেনুলামে, ঠিক আছে, রিভিনাস কোথায় হবে? ফ্রেনুলামে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার উন্মুক্ত হওয়ার স্থানগুলো। এখন হচ্ছে ক্ষরণ। আমরা জানি লালা গ্রন্থিতে 2 রকম কোষ থাকে। এটা হচ্ছে সেরাস, এটা হচ্ছে সেরাস ক্ষরণ করে, আর এটা হচ্ছে মিউকাস, যেটা হচ্ছে আমার মিউকাস ক্ষরণ করে, সেরাস। আর এটা হচ্ছে মিউকাস, যেটা আমার কি মিউকাস ক্ষরণ করে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার লালা গ্রন্থির বিভিন্ন 2 ধরনের কোষ থাকে, লালা গ্রন্থির কোষ। তো এখানে ক্ষরণটা কীরকম হবে? প্যারোটিডে হচ্ছে আমার কী ক্ষরণ করবে? সেরাস, প্যারোটিডে ক্ষরণ করবে আমার সেরাস, এবং এই সাব ম্যান্ডিবুলার ক্ষরণ করবে হচ্ছে আমার ক্ষরণ করবে মিউকাস, সাব ম্যান্ডিবুলার ক্ষরণ করবে আমার মিউকাস, ঠিক আছে। সাব ম্যান্ডিবুলার ক্ষরণ করবে মিউকাস, এবং প্যারোটিড এবং সাব ম্যান্ডিবুলার এই একটা হচ্ছে ক্ষরণ করেছে মিউকাস, একটা সেরাস। কিন্তু এই যে সাব লিঙ্গুয়াল, এটা হচ্ছে মিউকাস এবং সেরাস দুটোই ক্ষরণ করবে, সেই জন্য একে বলা হচ্ছে মিশ্র, ঠিক আছে, মিশ্র। এখন লালা রস সম্পর্কে কিছু ইম্পর্টেন্ট তথ্য জানা দরকার। লালা রস, ঠিক আছে। লালা রসে ইম্পর্টেন্ট তথ্য কী কী আছে? পানির পরিমাণ জানতে হবে, পানির পরিমাণটা জানতে হবে। পানির পরিমাণ 95.5% থেকে 99.5%। আচ্ছা, এর পিএইচটা কত? পিএইচ হচ্ছে 6.2 থেকে 7.4, ঠিক আছে। আর দৈনিক কতটুকু লালাকরণ হয়? দৈনিক লালাকরণ হয়
দৈনিক লালাকরণ হয় 1200 থেকে 1500 ml বা মিলিলিটার, ঠিক আছে। আচ্ছা, এখন এখান থেকে জানা লাগবে বিভিন্ন এনজাইম। লালা রসে আমরা কী কী এনজাইম পাই, এটা খুবই গুরুত্বপূর্ণ। এনজাইম, লালা রসের এনজাইম কী কী এনজাইম পাই, যা মনে রাখবো টম দিয়ে, ঠিক আছে। টম, টাইলিন এবং মল্টেজ, কি টাইলিন এবং কি মল্টেজ, টাইলিন এবং মল্টেজ, ঠিক আছে। টাইলিন এবং মল্টেজ। আরেকটা এনজাইম নাম মনে রাখবো, সেটার নাম কি লাইসোজাইম, নাম কি লাইসোজাইম, ঠিক আছে। লাইসোজাইম। এই টাইলিন এবং মল্টেজের কাজ কি, টাইলিন এবং মল্টেজ হচ্ছে শর্করা পরিপাক করে, টাইলিন এবং মল্টেজ শর্করা পরিপাক করে। লাইসোজাইম হচ্ছে আমার জীবাণু ধ্বংস করে, ঠিক আছে, জীবাণু ধ্বংস করে। এরপর হচ্ছে আমার এর জৈব উপাদানগুলো জানা লাগবে। জৈব উপাদান কী কী আছে, ঠিক আছে। জৈব উপাদান সবগুলো জানবো না, যেগুলো ইম্পর্টেন্ট। এটা হচ্ছে মিউসিন, এটা হচ্ছে মিউকাসকরণ করবে। মিউকাস হচ্ছে পিচ্ছিল করবে, কী করবে, পিচ্ছিল হতে সাহায্য করবে, খাদ্যবস্তুকে পিচ্ছিল হতে সাহায্য করবে, ঠিক আছে। এরপরে হচ্ছে আমাদের অ্যান্টিবডি থাকবে। তো কী থাকবে, অ্যান্টিবডিটার নাম কি আইজিএ। অ্যান্টিবডি কী পাবো আমরা, আইজিএ, ঠিক আছে। এখন আমরা বলবো হচ্ছে জিওবা। তো এটা হচ্ছে আমাদের, ঠিক আছে। তো এখানে হচ্ছে আমাদের বিভিন্ন ফ্লাক্স আকৃতির সাতকুড়ি পাওয়া যায়। সাতকুড়ি, এই সাতকুড়িটা কেমন আকৃতি, ফ্লাক্স আকৃতির, ঠিক আছে। সাতকুড়িটা কেমন, ফ্লাক্স আকৃতির। সাতকুড়ির কাজ কি, স্বাদ গ্রহণের উদ্দীপনা, ঠিক আছে। স্বাদ গ্রহণের উদ্দীপনা কেনে সাতকুড়ি নেয়, ঠিক আছে। তো এই সাতকুড়িটা আমাদের 5 থেকে 10 দিন পর প্রতিস্থাপিত হয়। ঠিক আছে, এটা 5 থেকে 10 দিন পর প্রতিস্থাপিত হয়। এখন হচ্ছে আমাদের জিহ্বার কোন অংশটা কোন স্বাদ এর উদ্দীপনা নিতে সাহায্য করে, সেটা হচ্ছে আমাদের জানা ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখন এই জিহ্বার যে অগ্রভাগের অংশ এর যে অগ্রভাগের অংশ হচ্ছে আমাদের মিষ্টতা। তারপর অগ্রভাগের পাশের অংশ, অগ্রভাগের পাশে হচ্ছে আমাদের লবণাক্ততা, ঠিক আছে। তো অগ্রভাগ, এটা এখানে কি থাকবে, পশ্চাৎভাগ, ঠিক আছে। এটা কি পশ্চাৎভাগ, তো পশ্চাৎভাগ আমাদের হচ্ছে তিক্ততা, ঠিক আছে, তিক্ততা। এবং পশ্চাৎভাগের দুই পাশে হচ্ছে আমার অম্লতা বা টক, ঠিক আছে। এই মধ্যভাগ যেটা আছে, এটা হচ্ছে আমার উমামি স্বাদ, এটা হচ্ছে আমার উমামি স্বাদ বা সুস্বাদু স্বাদ গ্রহণে সাহায্য করে। এখন এটা কিসের, এটা যে মাংসের স্বাদটা, সেটাকে আমরা উমামি স্বাদ বলি, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে আমাদের দাঁত পড়া লাগবে। এটা হচ্ছে আমাদের দাঁত, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের দাঁত। তো দাঁতের হচ্ছে আমরা 3টা অংশ পাবো। একটা হচ্ছে শুরুর অংশটা হচ্ছে আমাদের হবে মুকুট, তারপর পাবো আমরা গ্রীবা, ঠিক আছে। মুকুট, গ্রীবা, তারপর পাবো আমরা রুট বা মূল। তো দাঁতের কয়টা অংশ পাচ্ছি, মুকুট,
গ্রিভা, রুট, ঠিক আছে। আচ্ছা, এখন দাঁতের যে আবরণের নাম, এর নাম কি? এনামেল। এনামেল, ঠিক আছে, এনামেল। দাঁতের আবরণের নাম এনামেল। দাঁতের আবরণের নাম এনামেল, ঠিক আছে, দাঁতের আবরণের নাম এনামেল। তো দাঁতের আবরণের নাম কি? এনামেল। তো এনামেলটা ভ্রূণীয় কোন স্তর থেকে উৎপন্ন হয়? ভ্রূণীয় অ্যাক্টোডার্ম। অ্যাক্টোডার্ম, অ্যাক্টোডার্ম থেকে হচ্ছে উৎপত্তি হয়, ঠিক আছে। এ দিয়ে অ্যাক্টোডার্ম মনে রাখবো, এনামেল, অ্যাক্টোডার্ম। তারপরে পাওয়া যাবে হচ্ছে ডেন্টিন। কী পাবো আমরা? ডেন্টিন। তারপরে পাবো আমরা ডেন্টিন, ঠিক আছে, ডেন্টিন। এই ডেন্টিনটা ভ্রূণীয় কোন স্তর থেকে উৎপন্ন হয়? ডেন্টিনটা হচ্ছে আমাদের মেসোডার্ম। ডেন্টিন হচ্ছে মেসোডার্ম। ডেন্টিন পাওয়া যাবে হচ্ছে মেসোডার্ম স্তর থেকে। এরপরে হচ্ছে আমরা পাবো, এখানে পাবো হচ্ছে পাল্প। এখানে বিভিন্ন রক্তনালী এবং স্নায়ু থাকবে। পাল্পে কি থাকবে? এটা হচ্ছে পাল্প। পাল্পে বিভিন্ন রক্তনালী এবং স্নায়ুজালক থাকবে। রক্তনালী এবং স্নায়ু থাকবে, ঠিক আছে, রক্তনালী এবং স্নায়ুগুলো থাকবে পাল্পে। এই পাল্পের যে আবরণ, এটার নাম হচ্ছে সিমেন্টাম। সিমেন্টাম। পাল্পের আবরণের নাম কি? পাল্পের আবরণের নাম হচ্ছে সিমেন্টাম। পাল্পের আবরণের নাম সিমেন্টাম। পাল্পের আবরণের নাম হচ্ছে সিমেন্টাম, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। তারপর হচ্ছে আমার দন্ত সংকেত। দন্ত সংকেত, দন্ত সংকেত, হ্যাঁ, এই দন্ত সংকেতটা আমাদের পরীক্ষায় আসছিল একবার। তো হচ্ছে দন্ত সংকেত হচ্ছে আমাদের 3 থেকে 6 বছরের শিশু, 3 থেকে 6 বছরের শিশু, 3 থেকে 6 বছরের শিশু এবং প্রাপ্তবয়স্ক, প্রাপ্তবয়স্ক, এই দুইটা ক্ষেত্রে জানা লাগবে। তো আমাদের 4 ধরনের দাঁত পাওয়া যায়: ইনসিজর, ক্যানাইন, মোলার এবং প্রিমোলার। ইনসিজর, ক্যানাইন, প্রিমোলার এবং মোলার, ঠিক আছে। তো প্রাপ্তবয়স্কটা কীভাবে মনে রাখবো? তো ইনসিজর 2টা এবং ক্যানাইন 1টা, প্রিমোলার 2টা, মোলার হচ্ছে 3টা। তো আমাদের এটা কীভাবে শর্টকাটে মনে রাখবো? 21 23, ঠিক আছে। আমাদের হচ্ছে চোয়াল কাটা থাকে 2টা, না এরকম, উপরের চোয়াল এবং নিচের চোয়াল, ঠিক আছে। তো হচ্ছে প্রতি চোয়ালের 2টা পার্ট, এই পাশে একটা পার্ট, এই পাশে একটা পার্ট। এই পাশে হচ্ছে আমাদের জন্য একটা দন্ত সংকেত, এই পাশের জন্য আমাদের ICPM, ঠিক আছে, ICPM। তার মানে এখানে কয়টা প্রাপ্তবয়স্কের ক্ষেত্রে ICPM দেওয়া আছে? দন্ত সংকেত মানে কয়টা দাঁত পেয়েছে আমরা? 8টা, ঠিক আছে। এই পাশে 8টা, এই পাশে 8টা, মোট কয়টা হয়? 16টা। আর এই নিচে 16টা, উপরে 16টা, মোট কয়টা হয়? 32টা, ঠিক আছে, টোটাল 32টা। তার মানে এখানে আমরা পাবো 8 × 4, এটা পাবো হচ্ছে 32, ঠিক আছে। এখন হচ্ছে আমাদের শিশুদের হচ্ছে আমার প্রিমোলার দাঁত নেই এবং মোলার দাঁত 2টা, আর বাকিটা ঠিক আছে। এখানে আমরা কয়টা দাঁত পাবো? 20টা, ওকে। আচ্ছা, আমাদের যে মুখ ছিদ্র, আচ্ছা, মুখ ছিদ্র, এরপর কি থাকে আমাদের? মুখ গহ্বর। মুখ গহ্বরের যে পেশি আবরণ, পেশিটা থাকে, এটার নাম হচ্ছে মাইলোহাইয়েট। মাইলোহাইওয়েট, ঠিক আছে, মাইলোহাইওয়েট। আচ্ছা, এখন হচ্ছে মুখ গহ্বরের খাদ্য পরিপাক। মুখ গহ্বরে খাদ্য পরিপাক, মুখ গহ্বরে হচ্ছে খাদ্য পরিপাক। আচ্ছা, আমাদের পরিপাক কয় রকম হয়? একটা হচ্ছে যান্ত্রিক, একটা হচ্ছে যান্ত্রিক পরিপাক, একটা হচ্ছে রাসায়নিক পরিপাক, একটা হচ্ছে যান্ত্রিক পরিপাক, একটা হচ্ছে আমাদের রাসায়নিক পরিপাক, ঠিক আছে। তো হচ্ছে যান্ত্রিক পরিপাক মুখ গহ্বরে আমরা কয় ধরনের এনজাইম পাই, বা লালার যত ধরনের এনজাইম থেকে আমরা মুখ গহ্বরে পাবো। এটা কি কিসের উপরে কাজ করবে? শর্করা জাতীয়। তাহলে আমরা কী এনজাইম পাই এখানে? টম, ঠিক আছে, টম, টাইলিন এবং মল্টেস এনজাইম পাই, ঠিক আছে। আচ্ছা, এটা কি পরিপাককারী এনজাইম? শর্করা, ঠিক আছে, শর্করা। এই যে এই শর্করাটাকে টাইলিন
টাইলিন কনভার্ট করবে হচ্ছে মল্টোজ। এই যে এই মল্টোজটার উপর কাজ করবে কি মল্টেজ কি উপরে গ্লুকোজে পড়ে তখন গ্লুকোজ। ঠিক আছে, এরপর হচ্ছে আমরা বলবো পাকস্থলী। ঠিক আছে, পাকস্থলী। তো পাকস্থলীটা দেখতেছি যে কয়টা অংশ থাকে পাকস্থলী, এরকম। ঠিক আছে, পাকস্থলী আমরা দেখছিলাম এখানে, এটাকে বলে ফান্ডাস, বড় বাঘ, ছোট বাঘ, আর পাইলোরিক অ্যান্ড কার্ডিয়াক অ্যান্ড। ঠিক আছে, তো এখানে হচ্ছে পাকস্থলী কয়টা স্তর থাকে। একটা পাকস্থলী মাসেল লেয়ারটা 5টা স্তর নিয়ে গঠিত। স্তর কয়টা? স্তর হচ্ছে 5টি। এইটা ইম্পর্টেন্ট মনে রাখা। কয়টা স্তর? 5টা স্তর। এটা যদি বাহির থেকে আমরা ভিতরে দেখি, বাহির থেকে ভিতরে, যদি ভিতরে দেখি, বাহির থেকে ভিতরে সেরেসা পেশি স্তর। সেরেসার পরে আমরা কী পাবো? পেশি স্তর। সেরেসার পরে কী পাবো? পেশি স্তর। সাব মিউকোসা। তারপরে পাবো আমরা মাস্কিউলার মিউকোসা। সাব মিউকোসা এবং মাস্কিউলার মিউকোসার পরে পাবো আমরা কী পাবো? মিউকাস। ঠিক আছে, তো এখানে আমরা যে সাব মিউকোসাতে আমরা হচ্ছে রক্তনালী এবং স্নায়ু পাবো। ঠিক আছে, আর যে আমাদের মিউকাস স্তরটা, এই মিউকাস স্তরে পাবো আমরা হচ্ছে রুগী পাবো প্লাস গ্যাস্ট্রিক গ্রন্থি। কী পাবো? রুগী প্লাস গ্যাস্ট্রিক গ্রন্থি পাবো। ঠিক আছে, রুগী প্লাস গ্যাস্ট্রিক গ্রন্থি। কারণ গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে আমরা পাবো হচ্ছে গ্যাস্ট্রিক জুস। কী পাবো? গ্যাস্ট্রিক জুস পাবো। ঠিক আছে, গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে আমরা গ্যাস্ট্রিক জুস পাবো। তো আমাদের গ্যাস্ট্রিক জুস কয়েক ধরনের কোষ থেকে হচ্ছে নিঃসরণ হবে। এই কোষগুলো হচ্ছে নাম মনে রাখতে হবে আমাদের। একটা হচ্ছে অক্সিনটিক বা প্যারাইটাল কোষ। অক্সিনটিক বা প্যারাইটাল কোষ। এই প্যারাইটাল কোষ থেকে কী করতে হবে আমাদের? HCl। HCl এর কাজ কি? HCl এর কাজ হচ্ছে জীবাণু ধ্বংস করবে এবং পেপসিনোজেনকে সক্রিয় করবে। পেপসিনোজেনকে হচ্ছে সক্রিয় করবে। ঠিক আছে, তারপরে হচ্ছে পাবো আর্জেন্টাফিন কোষ। আর্জেন্টাফিন কোষ থেকে হচ্ছে আমাদের কী নিঃসৃত হবে? গ্যাস্ট্রিক ইনটেনসিভ ফ্যাক্টর। গ্যাস্ট্রিক ইনসেন্টিভ ফ্যাক্টর। গ্যাস্ট্রিক ইনসেন্টিভ ফ্যাক্টরের কাজটা কি? এটা হচ্ছে আমার গ্যাস্ট্রিক জুসকে উদ্দীপ্ত করবে, গ্যাস্ট্রিক জুস ক্ষরণে উদ্দীপ্ত করবে। গ্যাস্ট্রিক জুস ক্ষরণে এটা হচ্ছে উদ্দীপ্ত করবে। ঠিক আছে, গ্যাস্ট্রিক জুস ক্ষরণে উদ্দীপ্ত করবে। ঠিক আছে, তারপর পাবো হচ্ছে জাইমোজেনিক কোষ বা চিফ সেল। জাইমোজেনিক। তারপর হচ্ছে জাইমোজেনিক কোষ বা চিফ কোষ। ঠিক আছে, জাইমোজেনিক কোষ বা চিফ কোষ। এখান থেকে আমরা গঠিত হবে হচ্ছে আমাদের পেপসিনোজেন।
এই পেপসিনোজেনের কাজ কি? পেপসিনোজেনের কাজ হচ্ছে আমার আমিষ পরিপাককারী। এটা হচ্ছে আমার আমিষ পরিপাককারী, ঠিক আছে? এটা হচ্ছে আমিষ পরিপাককারী, ঠিক আছে? আমিষ পরিপাককারী এটা গেল, ঠিক আছে? এতটুকু মনে রাখলেই হবে, এনাফ পাকস্থলী। তারপর হচ্ছে পাকস্থলীতে খাদ্য পরিপাক, ঠিক আছে? এখন হচ্ছে পড়বো পাকস্থলীতে খাদ্য পরিপাক। পাকস্থলীতে খাদ্য পরিপাক। হ্যাঁ, এটা হচ্ছে পাকস্থলীতে খাদ্য পরিপাক। আমার পরিপাক কয়রকম হয়? যান্ত্রিক এবং রাসায়নিক, ঠিক আছে? যান্ত্রিক এবং রাসায়নিক পরিপাক। পাকস্থলীতে কি যান্ত্রিক এবং রাসায়নিক পরিপাক। এখন যান্ত্রিক পরিপাকটা দেখব। যান্ত্রিক পরিপাক, ঠিক আছে? যান্ত্রিক পরিপাক হচ্ছে আমাদের এই যে খাদ্যটা যেটা আছে, খাদ্য আমাদের গ্যাস্ট্রিক জুসের সাথে এই গ্যাস্ট্রিক জুসের সাথে মিলিত হয়ে এখানে আমরা, আর এখানে হবে পাকস্থলীতে, এখানে হবে পেরিস্টালসিস, ঠিক আছে? বা সংকোচন প্রসারণ হবে, সংকোচন এবং প্রসারণ হবে, ঠিক আছে? সংকোচন এবং প্রসারণ হবে। তো এই যে খাদ্যবস্তু এই গ্যাস্ট্রিক জুসের মাধ্যমে সংকোচন প্রসারণের মাধ্যমে মিশ্রিত হবে। এই যে মিশ্রিত খাদ্য মণ্ডটা, এটাকে বলবো আমরা কাইম। কি বলবো? কাইম, ঠিক আছে? আর প্যারাইটাল কোষ থেকে যে HCl ক্ষরিত হয়, এটা হচ্ছে খাদ্যবস্তুকে কী করে? জীবাণুমুক্ত করে, ঠিক আছে? খাদ্যবস্তুকে জীবাণুমুক্ত করে। তারপর হচ্ছে পাকস্থলীতে যে খাবারটা কতক্ষণ থাকবে? 2 থেকে 6 ঘন্টা, ঠিক আছে? 2 থেকে 6 ঘন্টা হচ্ছে আমাদের 6 ঘন্টা কাল অবস্থান করবে, ঠিক আছে? এখন হচ্ছে আমরা দেখবো রাসায়নিক পরিপাক। রাসায়নিক পরিপাক, ঠিক আছে? রাসায়নিক পরিপাক প্রথমে শর্করা। আচ্ছা, এই পাকস্থলীতে শর্করা পরিপাককারী এনজাইম, শর্করা পরিপাককারী এনজাইম থাকে না, সেই জন্য এখানে শর্করা পরিপাক হয় না, ঠিক আছে? শর্করা পরিপাক হবে না। তারপর হচ্ছে প্রোটিন পরিপাক। তো প্রোটিন পরিপাকটা দেখতে হবে। প্রোটিন পরিপাক আমাদের প্রথমে হচ্ছে জাইমোজেনিক বা চিপ সেল থেকে আমাদের পেপসিনোজেন করিতে হবে। কি? পেপসিনোজেন করিতে হবে। পেপসিনোজেনটাকে সক্রিয় করবে, পেপসিনোটা নিষ্ক্রিয় অবস্থা, একে হাইড্রোক্লোরিক অ্যাসিড পেপসিনে পরিণত করবে। কিসে পরিণত করবে? পেপসিনে, ঠিক আছে? এখন আমিষ বা প্রোটিন, এই পেপসিন এনজাইম ক্রিয়া করবে এর উপর। পেপসিন ক্রিয়া করে একে হচ্ছে প্রোটিওজ প্লাস হচ্ছে পেপটনে পরিণত করবে। প্রোটিওজ প্লাস পেপটনে, ঠিক আছে? প্রোটিওজ প্লাস পেপটনে পরিণত করবে। তারপর হচ্ছে আমাদের প্রোরেনিন, এটা একটা নিষ্ক্রিয় এনজাইম। প্রোরেনিনকে HCl হচ্ছে আমাদের সক্রিয় করবে রেনিনে, ঠিক আছে? রেনিনে সক্রিয় করবে। এই রেনিনটা কী করে? রেনিনটা হচ্ছে আমার কেসিনটা কি? কেসিন হচ্ছে দুগ্ধ জাতীয় খাবারের প্রোটিন, ঠিক আছে? দুগ্ধ জাতীয় খাবারের প্রোটিন। এই ক্যাসিন কিসে আমাদের এই রেনিন সে পরিণত করবে? প্যারাক্যাসিন, ঠিক আছে? প্যারাক্যাসিন কিসে পরিণত করবে? প্যারাক্যাসিনে পরিণত করবে, ঠিক আছে?
তো প্যারাকেসিনে পরিণত করবে। তারপর হচ্ছে আমাদের এই প্যারাকেসিনটাকে এর উপর ক্রিয়া করবে হচ্ছে আমাদের পেপসিন। ঠিক আছে, পেপসিনটা ক্রিয়া করে কি উৎপন্ন করে প্যারাকেসিন থেকে পেপটন। তো হচ্ছে পাকস্থলী পরিপাক থেকে এতটুকু জানলে হবে। তারপর আরেকটা জিনিস জেনে রাখবা যে লিপিড পরিপাককারী এনজাইম, লিপিড পরিপাককারী এনজাইম, লিপিড পরিপাককারী এনজাইম হচ্ছে লাইপেজ। লিপিড পরিপাককারী এনজাইম হচ্ছে কি আমার লাইপেজ। ঠিক আছে, লিপিড পরিপাককারী এনজাইম আমার লাইপেজ। তারপর হচ্ছে আমরা করবো হচ্ছে ক্ষুদ্রান্ত নিয়ে, ক্ষুদ্রান্ত। ঠিক আছে, ক্ষুদ্রান্ত। তো ক্ষুদ্রান্তের হচ্ছে আমার কয়টা অংশ থাকে? তিনটা অংশ থাকবে। ঠিক আছে, ক্ষুদ্রান্তের কয়টা অংশ? তিনটা অংশ। ডিউডেনাম, জেজুনাম এবং ইলিয়াম। ঠিক আছে। তো ডিউডেনামে একটা ব্যতিক্রম হচ্ছে, ডিউডেনামে হচ্ছে ব্রুনাস গ্ল্যান্ড থাকে। ব্রুনাস গ্ল্যান্ড বা ব্রুনাস গ্রন্থি। এই ব্রুনাস গ্রন্থিটা কোথায়? আমরা জানি যে পরিপাক নালীর এই গ্ল্যান্ডগুলা আমাদের মিউকোসা স্তরে থাকে। ঠিক আছে, এটা পাকস্থলীতে দেখে আসছিলাম, ওই গ্যাস্ট্রিক গ্রন্থিগুলো ছিল। কিন্তু এই ব্রুনাস গ্রন্থিটা আমাদের সাব মিউকোসা স্তরে থাকে। কার? ডিউডেনামের সাব মিউকোসা স্তরে। এটা একটু ব্যতিক্রম, সাব মিউকোসা স্তরে থাকে। ঠিক আছে, কই থাকবে? সাব মিউকোসা স্তরে থাকবে। এটা আমরা করব সাব মিউকোসা স্তরে। আচ্ছা, এটারও সেম হচ্ছে পাকস্থলীর মতো 5টা স্তর থাকবে। ঠিক আছে, কয়টা স্তর থাকবে? 5টা স্তর থাকবে। পাকস্থলীর মতো 5টা স্তর থাকবে। ঠিক আছে, কয়টা স্তর থাকবে? পাকস্থলীর মতো 5টা স্তর। ভেতর থেকে বাইরে, না বাহির থেকে ভিতরে। এটা হচ্ছে বাহির থেকে ভিতরে। এই স্তরগুলো হচ্ছে বাইরে থেকে ভিতরে বাবু। ঠিক আছে, বাইরে থেকে ভিতরে। প্রথমে কী পাবো? সেরেসা, তারপর পেশি স্তর, তারপর হচ্ছে মিউকোসা। এখানে আগের মতো রক্তনালী এবং স্নায়ুজালক থাকবে। রক্তনালী এবং স্নায়ু থাকবে। ঠিক আছে। আচ্ছা, এখান থেকে ইম্পর্টেন্ট যেটা পার্টটা হচ্ছে মিউকাস। তো এখানে মিউকাস স্তরে আমরা কী পাবো? ঠিক আছে, এটা আমাদের মাস্ট একটু পড়ায় রাখবে। মিউকাস স্তরে পাবো আমরা হচ্ছে বিলাই। ঠিক আছে, বিলাই। তারপর হচ্ছে পানপাত্র কোষ বা গবলেট সেল। এটা কিন্তু আসছিল মেডিকেলে। ঠিক আছে, গবলেট সেল বা গবলেট কোষ। ঠিক আছে, তারপরে পাবো হচ্ছে শোষণক্ষম কোষ। তারপর হচ্ছে আমরা পাবো আন্তরিক গ্রন্থি। ঠিক আছে, আন্তরিক গ্রন্থি। আচ্ছা, এই বিলাইটা কি? বিলাইটা হচ্ছে একটা অভিক্ষেপ, এরকম একটা অভিক্ষেপ। ঠিক আছে, ছোটো ছোটো বিভিন্ন অভিক্ষেপ। এটা হচ্ছে আমার বিলাই। ঠিক আছে, এটা হচ্ছে বিলাই। তো বিলাইটা হচ্ছে ক্ষুদ্রান্তে পাওয়া যায়। ঠিক আছে, ক্ষুদ্রান্তের ইলিয়াম এবং জেজুনামে পাওয়া যায়। তো একে কী বলা হচ্ছে? বিলাই। ক্ষুদ্রান্তে 50 লক্ষ বিলাই পাওয়া যায়। কত লক্ষ? 50 লক্ষ। আচ্ছা, বিলাইয়ের যে ক্ষুদ্র অংশ, যে আরেকটা মানে বিলাইয়ের সাথে আর ক্ষুদ্র অংশ পাওয়া যায়। ঠিক আছে, মানে ছোট অংশ, ছোট প্রসেস পাওয়া যায়। একে বলা হয় মাইক্রোবিলাই। ঠিক আছে, মাইক্রোবিলাই। কী বলা হয়? মাইক্রোবিলাই। আচ্ছা, এই বিলাইটা হচ্ছে একটা তল গঠন করে, তল। এটা হচ্ছে এটাকে বলা হয় ব্রাশ বর্ডার। এই ব্রাশ বর্ডারের কাজ কি? শোষণ তল বৃদ্ধি করে। ঠিক আছে, শোষণ তল কতটুকু বৃদ্ধি করবে? 10 বর্গ মিটার। শোষণ তল 10 বর্গ মিটার বৃদ্ধি করবে। ঠিক আছে, 10 বর্গ মিটার সে শোষণ তলটা বৃদ্ধি করবে। ঠিক আছে। আচ্ছা, ক্ষুদ্রান্তে পরিপাকটা এখন দেখবো। ক্ষুদ্রান্তে হচ্ছে তিন ধরনের রস থাকে। ঠিক আছে, কী রস থাকবে আমার? পিত্ত রস,
পিত্তরস থাকবে, তারপর থাকবে আন্ত্রিক রস, আন্ত্রিক রস, তারপর থাকবে হচ্ছে অগ্নাশয় রস, অগ্নাশয় রস। তার মানে এইগুলোতে যে এনজাইমগুলো পাওয়া যাবে সবগুলো হচ্ছে পরিপাকে হেল্প করবে। তারপর হচ্ছে এখানে শর্করা বিশ্লেষী যে এনজাইমগুলো, শর্করা বিশ্লেষী এনজাইম, অ্যামাইলেজ এবং মল্টেস, ঠিক আছে। আমিষ বিশ্লেষী এনজাইম ট্রিপসিনোজেন, কাইমোট্রিপসিনোজেন, কোলাজিনেস, তারপর পাবো হচ্ছে ইলাস্টেস, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা পাবো পিত্তরস। পিত্তরসের কাজ কি? পিত্তরসটা হচ্ছে আমাদের ইমালসিফিকেশনে হেল্প করবে। ইমালসিফিকেশন কি? একটা চর্বি, একটা লিপিডের কণা, এই লিপিডের কণাকে ছোট ছোট কণায় হচ্ছে ভাঙবে, একে বলা হয় চর্বির বড় কণা থেকে ছোট ছোট কণায় পরিণত করবে, একে বলা হয় ইমালসিফিকেশন, ঠিক আছে। ইমালসিফিকেশন আমাদের যে চর্বি কণা বা চর্বি, এটা হচ্ছে আমাদের কি থাকে? ফ্যাটি অ্যাসিড প্লাস হচ্ছে আমাদের গ্লিসারল, তাই না? ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল। তো ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারলের সাথে কি পিত্ত লবণ মিশবে, পিত্ত লবণ। এই ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারলকে পিত্ত লবণ কে করতে বলা হবে? মাইসেলি। কি বলা হবে? মাইসেলি, ঠিক আছে। মাইসেলি হচ্ছে, আগে একটা জিনিস দেখে আসি। প্রথমে হচ্ছে আমাদের এটা একটা বিলায়ের কোষ, ঠিক আছে। তো এখানে প্রথমে যখন খাবার আসবে তখন এটা লোমেনে আসলো, এটা একটা লোমেন, বললাম এটা লোমেনের একটা কোষ, লোমেনে আসলো। তো এই খাবারটা প্রথমে লোমেনে আসবে, লোমেন থেকে কোষে প্রবেশ করবে, কোষ থেকে কোথায়? রক্তে, এটা রক্তে বের যাবে। তার মানে কি লোমেন থেকে কোথায় যাবে? কোষ থেকে আমার রক্তে যাবে, ঠিক আছে। এটা একটু মনে রাখতে হবে যে খাবারটা কীভাবে শোষিত হয়। তো আমাদের মাইসেলিটা কী করবে? মাইসেলিটা হচ্ছে এখন লোমেনে প্রবেশ করবে, ঠিক আছে। লোমেনে প্রবেশ করবে, পিত্ত লবণটাকে সে বাদ দিবে, পিত্ত লবণ। তখন এই যে মাইসেলিটা আছে, মাইসেলির সাথে আরও কোলেস্টেরল প্লাস হচ্ছে ফসফোলিপিড, কোলেস্টেরল প্লাস ফসফোলিপিড, ঠিক আছে। কোলেস্টেরল প্লাস হচ্ছে আমার কি? ফসফোলিপিড। কোলেস্টেরল প্লাস ফসফোলিপিড লাগবে কার সাথে? এই মাইসেলির সাথে। তখন আর পিত্ত লবণটা থাকবে না, তখন এটাকে বলা হবে কাইলোমাইক্রন, ঠিক আছে। কাইলোমাইক্রন, ঠিক আছে। তখন এই কাইলোমাইক্রনটা কী হবে? কাইলোমাইক্রন হচ্ছে এক্সোসাইটোসিস প্রক্রিয়ায় ল্যাকটিয়েলে প্রবেশ করবে। কি করবে? এক্সোসাইটোসিস প্রক্রিয়ায় কোথায়? আমাদের ল্যাকটিয়েলে প্রবেশ করবে, ঠিক আছে। ল্যাকটিয়েলে প্রবেশ করবে। আচ্ছা, এখন হচ্ছে একটা ইম্পর্টেন্ট এমসিকিউ মনে রাখা লাগবে। সবচেয়ে বেশি খাদ্য সার শোষিত হয় ক্ষুদ্রান্তে
ক্ষুদ্রান্তের ইলিয়ামে, ঠিক আছে, ইলিয়ামের পর জেজুনাম, জেজুনাম, ঠিক আছে, এইটা মাস্ট মনে রাখা লাগবে। তারপর হচ্ছে বৃহদন্ত্র। বৃহদন্ত্র দৈর্ঘ্য 1.5 মিটার, ঠিক আছে। আচ্ছা, লেন্থটা 1.5। এখানে কি থাকে, কোনো পাচক রস থাকে না, সেজন্য এখানে কোনো খাদ্যের পরিপাক হবে না, পাচক রস নেই, ঠিক আছে, সেজন্য এখানে খাদ্যের পরিপাক হবে না, ঠিক আছে, পরিপাক হবে না। আর বৃহদন্ত্রের কাজটা কি, কাজটা মনে রাখা লাগে, কাজটা খুব ইম্পর্টেন্ট কাজগুলা। প্রথম হচ্ছে এক ব্যাকটেরিয়াল ক্রিয়া, এখানে প্রায় 500 প্রজাতির ব্যাকটেরিয়া থাকে। কত প্রজাতির? 500 প্রজাতির ব্যাকটেরিয়া। কত প্রজাতির ব্যাকটেরিয়া? প্রায় 500 প্রজাতির ব্যাকটেরিয়া থাকবে। এই ব্যাকটেরিয়া কী করবে? গাজন বা ফার্মেন্টেশন ঘটাবে। তারপর হচ্ছে এই ব্যাকটেরিয়াগুলোকে ভিটামিন B12 এবং ভিটামিন কে উৎপন্ন করবে, ভিটামিন B12 এবং ভিটামিন কে উৎপন্ন করবে। তারপর হচ্ছে শোষণে হেল্প করবে, এখানে প্রায় 70 থেকে 80% হচ্ছে শোষণ হবে, ঠিক আছে, 70 থেকে 80% শোষণ হবে। তারপর হচ্ছে হলো ক্ষরণ, ঠিক আছে, ক্ষরণ হচ্ছে গবলেট কোষ করবে, গবলেট কোষ থেকে ক্ষরণ হবে মিউকাস, আমার কি মিউকাস, গবলেট কোষ থেকে ক্ষরণ হবে মিউকাস, ঠিক আছে, গবলেট কোষ থেকে ক্ষরণ হবে মিউকাস। তারপর হচ্ছে মল উৎপাদন হচ্ছে আমার দৈহিক 350 গ্রাম মল উৎপন্ন করবে, ঠিক আছে, দৈহিক 350 গ্রাম মল উৎপন্ন করবে। তারপর হচ্ছে মলত্যাগ, ঠিক আছে, এইগুলো হচ্ছে বৃহদন্ত্রের কাজ, ঠিক আছে। এখন হচ্ছে আমরা যকৃৎ করবো। যকৃৎ হচ্ছে সবচেয়ে বড় গ্রন্থি, তাই না? সবচেয়ে বড় গ্রন্থি কোনটা? যকৃৎ, ঠিক আছে। আচ্ছা, যকৃৎ হচ্ছে এরকম দেখতে, আর এটাতে ডান কয়টা ঘন্টা থাকে? 4টা, ডান বাম কোয়াড্রেট আর কি থাকে? কর্ডেট, তাই না? ডান বাম কোয়াড্রেট কর্ডেট। এখানে ডান খণ্ডটা সবচেয়ে বড়, ঠিক আছে, ডান খণ্ডটা সবচেয়ে বড়। এখানে এই যকৃতে হচ্ছে 500 ধরনের রাসায়নিক বিক্রিয়া চলে, রাসায়নিক কার্যাবলী চলে, ঠিক আছে, 500 ধরনের রাসায়নিক কার্যাবলী চলে। এখন এই যে এখানে আমাদের যে ডান খণ্ডের নিচে কি থাকে? আমাদের পিত্তথলিটা থাকে, ডান খণ্ডের নিচে আমাদের পিত্তথলিটা থাকে, ঠিক আছে, ডান খণ্ডের নিচে আমাদের পিত্তথলিটা থাকে। আচ্ছা, এখন আমাদের যকৃৎটা হচ্ছে অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা দুইটাই থাকবে এখানে, অন্তঃক্ষরা গ্রন্থি এবং বহিঃক্ষরা দুইটাই থাকবে, অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা। যদি অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা হয় এটাকে কী বলে? মিশ্র গ্রন্থি। কী বলে? মিশ্র গ্রন্থি, ঠিক আছে। তাহলে অগ্নাশয় একটা মিশ্র গ্রন্থি। তো অগ্নাশয়টা অসংখ্য লোবিউলের সমন্বয়ে গঠিত, যেরকম লোবিউল, ষড়ভুজ আকৃতির লোবিউল থাকে, ষড়ভুজ আকৃতির লোবিউল। এগুলা কি? এগুলো হচ্ছে আমার লোবিউল বা অ্যাসিনাস, ঠিক আছে, লোবিউল বা অ্যাসিনাস। এখন এই যে লোবিউল বা অ্যাসিনাস, এখানে কিছু কোষ পাওয়া যাবে, ঠিক আছে, এদেরকে বলে হেপাটোসাইট। কি বলে? হেপাটোসাইট। এই কোষগুলোর নাম কি? হেপাটোসাইট। এইগুলো হচ্ছে আমার কি করে? পিত্ত রস উৎপন্ন করে, পিত্ত রস। আচ্ছা,
তারপরে পিত্তরসকে উৎপন্ন করে হেপাটোসাইট কোষগুলা, জমা হয় কোথায়? জমা হয় পিত্তথলিতে। তার মানে আমার হেপাটোসাইট কোষগুলা পিত্তরস উৎপন্ন করে, জমা হয় কোথায়? এই পিত্তথলিতে, ঠিক আছে। নালীর মাধ্যমে হচ্ছে আমাদের এখান থেকে নালী আসবে, ডান খণ্ড থেকে বাম খণ্ড থেকে নালী এসে দুইটা মিলে কমন, এটা হচ্ছে আমাদের যকৃৎ নালী। যকৃৎ নালী ডান বাম যকৃৎ নালী মিলিত হয়ে তারপর আমার এই পিত্তনালীর সাথে মিলিত হবে, পিত্তনালীর সাথে মিলিত হয়ে অভিন্ন পিত্তনালী গঠন করবে, অভিন্ন পিত্তনালী গঠন করবে, ঠিক আছে। অভিন্ন পিত্তনালী, এই অভিন্ন পিত্তনালী আমাদের এখানে থাকবে ডিউডেনামে অ্যাম্পুলা ব্যাটারের মাধ্যমে উন্মুক্ত হবে, ডিউডেনামে কিসের মাধ্যমে উন্মুক্ত হবে? অ্যাম্পুলা অফ ব্যাটার, ঠিক আছে। অ্যাম্পুলা অফ ব্যাটারের মাধ্যমে উন্মুক্ত হবে, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে এখন হচ্ছে আমাদের এই যকৃৎ কোষের ফাঁকে ফাঁকে এই যে যকৃতের যে হেপাটোসাইট কোষগুলোর ফাঁকে ফাঁকে কিছু খালি মানে একটা গহ্বর থাকে, এই যে এটা হচ্ছে একটা গহ্বর থাকে, এই গহ্বরটাকে বলা হয় সাইনুসয়েড। কি বলা হয়? সাইনুসয়েড। হেপাটোসাইট কোষের ফাঁকে ফাঁকে যে গহ্বরটা থাকে তাকে বলা হয় সাইনাস। মানে কি? গহ্বর। সাইনাস মানে কি? গহ্বর, তাই না? এখান থেকে আসছে সাইনুসয়েড, ঠিক আছে। সাইনাস মানে কি? আমার গহ্বর। এই যে ফাঁকে ফাঁকে যে গহ্বরগুলো দেখাচ্ছে এর নাম কি? সাইনুসয়েড। এবং সাইনুসয়েডে হচ্ছে আমার কি থাকে? কাপ্পার বা কুপ্পার সেল, ঠিক আছে। কাপ্পার সেল এটা হচ্ছে একটা ম্যাক্রোফেজ সেল কি? এটা হচ্ছে জীবাণু ধ্বংস করে। কি করে? জীবাণু ধ্বংস করে। আচ্ছা, তাহলে যকৃতের ম্যাক্রোফেজগুলো কোথায় থাকে? সাইনুসয়েডে। আর ম্যাক্রোফেজ কোষের নাম কি? কাপ্পার কোষ, ঠিক আছে। এখন হচ্ছে আমরা যকৃতের কয়েকটা বিষয় হচ্ছে পড়বো। এটা হচ্ছে বিপাকীয় ভূমিকা পড়বো, এগুলো বই থেকে পড়ে নেব। তারপর হচ্ছে কাজ, বিপাকীয় ভূমিকা, সঞ্চয়ী ভূমিকা। তারপর পড়বো হচ্ছে আমরা কাজ, ঠিক আছে। এগুলো হচ্ছে মানে আমরা পড়বো কোথা থেকে? আমরা পড়বো যকৃৎ থেকে। এখন হচ্ছে আমরা পড়বো অগ্নাশয়, ঠিক আছে। অগ্নাশয়টা দেখতে যেরকম পাতার মতো, ঠিক আছে, পাতার মতো। তো অগ্নাশয়ে অসংখ্য কোষ থেকে নালী সৃষ্টি হয়, এরকম নালী সৃষ্টি হয়, অসংখ্য কোষ থেকে নালী সৃষ্টি হয়। এই নালীগুলো একটা প্রধান নালীতে উন্মুক্ত হবে। কোন নালীতে? একটা প্রধান নালীতে। এটাকে বলা হয় অগ্নাশয় নালী, অগ্নাশয় নালী, ঠিক আছে। অগ্নাশয় নালী। আর যে এইগুলোকে বলা হয় উইসাং নালী, ঠিক আছে, উইসাং নালী। এবং এদের ফাঁকে ফাঁকে কিছু কোষ থাকে, ঠিক আছে, কিছু কোষ থাকে। এদের বলা হয় আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। কি বলা হয়? আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, ঠিক আছে। কোষটার নাম কি? আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কোষ, ঠিক আছে। এবং আমাদের অগ্নাশয়টা একটা মিশ্র গ্রন্থি, ঠিক আছে, মিশ্র গ্রন্থি। যেহেতু একটা নালীবিহীন এর কোষ থাকে যেগুলো হচ্ছে আমাদের হরমোন নিঃসৃত করে, তাহলে এটা একটা মিশ্র গ্রন্থি। অগ্নাশয় একটা মিশ্র গ্রন্থি। এই যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, একটা হচ্ছে আমাদের কি? অন্ত্রকরা গ্রন্থি, এবং নালীর মাধ্যমে যেটা হচ্ছে আমাদের সেটা হচ্ছে বহিঃকরা গ্রন্থি। আচ্ছা, এই আমাদের অগ্নাশয়ের যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কোষ থেকে
কী কী হরমোন ক্ষরিত হয়? এন কোষ কী কী আছে? আলফা, তারপরে আছে বিটা, গামা, তারপরে হচ্ছে ডেল্টা। আলফা থেকে হবে কি আমাদের গ্লুকাগন, বিটা থেকে হচ্ছে ইনসুলিন, গামা থেকে হচ্ছে হবে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড, আর ডেল্টা থেকে হবে হচ্ছে সোমাটোস্ট্যাটিন, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে আমরা কাজটা পড়বো, কাজ বই থেকে হচ্ছে পড়বো, এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। কাজ আরেকটা খুবই ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে আমরা পড়বো স্থূলতা, ঠিক আছে। কি বলবো? স্থূলতা। স্থূলতা হচ্ছে দৈহিক ওজনের 20% যদি বৃদ্ধি পায় বা বেশি হয়, বেশি হলে তাকে বলবো আমরা কি বলবো? স্থূলতা বলবো, ঠিক আছে। এই স্থূলতা নিয়ে যেখানে আলোচনা করা হয় তাকে বলা হয় ব্যারিয়াট্রিক্স, ঠিক আছে। ব্যারিয়াট্রিক্স বলা হয়, ঠিক আছে। এখন হচ্ছে এখান থেকে আমরা কি বলবো? স্থূলতার কারণ, রোগ, ঠিক আছে, প্রতিরোধ বা প্রতিকার। আরেকটা ছক আছে, এই ছকটা হচ্ছে আমরা পড়বো, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর হচ্ছে বডি মাস ইন্ডেক্স, বিএমআই পড়বো। বডি মাস ইন্ডেক্স বা বিএমআই, ঠিক আছে। বডি মাস ইন্ডেক্স বা বিএমআই কি? ওজন হচ্ছে কেজিতে, আর উচ্চতা হচ্ছে মিটার স্কোয়ারে, আমার মিটার স্কোয়ারে, ঠিক আছে। এটা হচ্ছে আমার বিএমআই। এখন হচ্ছে আমরা একটা চ্যাপ্টার শুরু করবো, সেটা হচ্ছে বর্জ্য ও নিষ্কাশন, ঠিক আছে। কোন চ্যাপ্টার শুরু করবো? বর্জ্য ও নিষ্কাশন। এটা হচ্ছে আমাদের একটা ছোট চ্যাপ্টার হলেও কিছু হচ্ছে এমসিকিউ আসে, তো হচ্ছে এটা শুরু করি। বর্জ্য ও নিষ্কাশন। বর্জ্য ও নিষ্কাশন, ঠিক আছে। বর্জ্য ও নিষ্কাশন। তো হচ্ছে এখানে মূলত হচ্ছে আমরা রেচন নিয়ে আলোচনা। রেচন কি? রেচন হচ্ছে নাইট্রোজেন জাতীয় বর্জ্য পদার্থ দেহ থেকে বের করে দেওয়া। বর্জ্য পদার্থ আমরা যদি দেহ থেকে বের করে দেওয়া হয়, দেহ থেকে বের করে দেওয়া হচ্ছে রেচন, ঠিক আছে। তার মানে রেচন কি? দেহ থেকে নাইট্রোজেন জাতীয় পদার্থ দেহ থেকে বের করে দেওয়া হচ্ছে আমাদের রেচন। এখন রেচনতন্ত্র, রেচনের সাথে যেসব অঙ্গ রিলেটেড সবগুলো মিলিয়ে একটা তন্ত্র গঠিত হয়, তাকে বলা হয় রেচনতন্ত্র। এবং রেচন অঙ্গ কী আছে? রেচনাঙ্গ হচ্ছে, এই রেচনাঙ্গের মাধ্যমে হচ্ছে আমরা 80% বর্জ্য দেহ থেকে বাইরে নিষ্কাশন হয়, 80%। তো কী কী আছে এখানে? হচ্ছে বৃক্ক, যেটা হচ্ছে প্রধান রেচনাঙ্গ, তারপরে হচ্ছে বৃক্ষের আনুষঙ্গিক যা আছে এর সাথে রেচন নালী, তারপরে হচ্ছে রেচন নালীর সাথে হচ্ছে মূত্রথলি, রেচন নালী বা ইউরেটার, তারপরে হচ্ছে মূত্রথলি, তারপরে হচ্ছে হলো মূত্রনালী বা হচ্ছে ইউরেথ্রা, ঠিক আছে। মূত্রথলি বা ইউরেথ্রা, ঠিক আছে। তো এখানে হচ্ছে আমরা সহকারী রেচনাঙ্গ কী কী আছে? সহকারী রেচনাঙ্গ আছে হচ্ছে আমাদের 20%। এই সহকারী রেচনাঙ্গের মাধ্যমে 20% বর্জ্য দেহ থেকে নিষ্কাশিত হয়। তো এইখানে হচ্ছে আমার কী কী আছে? ত্বক, ফুসফুস, তারপর আছে হলো যকৃৎ, আর পরিপাক নালী, ঠিক আছে। ওকে, এখন হচ্ছে আমরা রেচনতন্ত্রের বৃক্কের গঠনটা দেখবো, ঠিক আছে। রেচনতন্ত্রের বৃক্কের যে গঠনটা সেটা আমাদের খুবই ইম্পর্টেন্ট, এটা দেখা লাগবে। তো বৃক্ষটা হচ্ছে দেখতে কীরকম? সিমের বিচির মতো, ঠিক আছে, এরকম।
ঠিক আছে, এই যে অবতল অংশ এটাকে কি বলে? হাইলাম, হাইলাম বা হাইলাস, হাইলাস। আর বৃক্কের যে আবরণটা থাকে এটাকে বলা হয় ক্যাপসুল। আবরণটার নাম কি? আবরণটার নাম হচ্ছে ক্যাপসুল। আবরণটার নাম, এর যে আবরণ এর নাম হচ্ছে ক্যাপসুল। ক্যাপসুল, আবরণটার নাম কি? ক্যাপসুল। ক্যাপসুল বা টিউনিকা ফাইব্রোসা, টিউনিকা, টিউনিকা ফাইব্রোসা, টিউনিকা ফাইব্রোসা। ঠিক আছে, টিউনিকা ফাইব্রোসা। এখন এই যে আমাদের এই কিডনিতে কিছু হচ্ছে হাইলাম দিয়ে ঢুকে এবং বের হয়। তো কোনটা ঢুকে কোনটা বের হয়? ঢুকে এবং বের হয়। কি বের হয় কি ঢুকে এটা জানা লাগবে। হাইলাম দিয়ে হচ্ছে আমাদের রেনাল, রেনাল আর্টারি, রেনাল ধমনী হচ্ছে ঢুকে, রেনাল, রেনাল ধমনী। ঠিক আছে, রেনাল ধমনী, রেনাল ধমনী ঢুকবে। ঠিক আছে, রেনাল ধমনী ঢুকবে আর আর স্নায়ু ঢুকবে। এর সাথে কি ঢুকবে? আমাদের রেনাল ধমনী এবং স্নায়ু, এটা হচ্ছে আমাদের ঢুকবে। তারপর হচ্ছে বের হবে কি? বের হবে হচ্ছে রেনাল শিরা, রেনাল শিরা, রেনাল শিরা এবং ইউরেটার বা রেচন নালী। এটা কি? রেচন, রেচন নালী। ঠিক আছে, ইউরেটার বা রেচন নালী। ইউরেটার বা রেচন নালী। এর আরেকটা নাম হচ্ছে গোবিনী। কি বলা হয়? গোবিনী। ঠিক আছে, তো এখানে হচ্ছে আমরা কিছু পিরামিডের মতো অংশ দেখতে পারবো কিডনিতে। ঠিক আছে, এদেরকে বলা হয় রেনাল পিরামিড। কি বলা হয়? রেনাল পিরামিড, রেনাল পিরামিড। এর পিরামিডের মতো অংশ দেখা যাচ্ছে, এদের কি বলা হয়? রেনাল পিরামিড। একে কি বলা হয়? রেনাল, রেনাল পিরামিড, রেনাল পিরামিড। রেনাল পিরামিডের যে চূড়া, যে চূড়া তাকে বলা হচ্ছে রেনাল পেপিলা। এই যে চূড়া, চূড়া রেনাল পেপিলা। একে কি বলা হচ্ছে? রেনাল পেপিলা, রেনাল পেপিলা, রেনাল পেপিলা। রেনাল পেপিলাতে কতটা ছিদ্র থাকে এটা একটু জানা দরকার, এটার সংখ্যাটা বই থেকে জেনে নেবা। তারপর হচ্ছে রেনাল পেপিলা মিলিত হয়ে গঠন করে মাইনর ক্যালিক্স, ক্যালিক্স। মাইনর ক্যালিক্স থেকে হয় মেজর ক্যালিক্স, মেজর ক্যালিক্স। ঠিক আছে, মাইনর ক্যালিক্স থেকে হয় মেজর ক্যালিক্স। আচ্ছা, এখন এটা এই যে এই পার্টটুকুর অংশের নাম হচ্ছে কর্টেক্স। এই যে এই পার্টে যে পিরামিডটা আছে এটার নাম কি? কর্টেক্স, কর্টেক্স, কর্টেক্স। ঠিক আছে, এই কর্টেক্সটা আরেকটা বর্ধিত অংশ পাওয়া যায় এখানে। এদেরকে বলা হয় রেনাল কলাম বা বার্টনির কলাম। ঠিক আছে, একে কি বলা হয়? রেনাল কলাম, রেনাল, রেনাল কলাম, রেনাল কলাম বা বার্টনির কলাম, বার্টনির কলাম। ঠিক আছে, এতটুকু মনে রাখতে হবে। তারপর হচ্ছে আমরা এই যে আমাদের রেচন নালী, রেচন নালীটা এখানে স্ফীত, এই স্ফীত অংশই স্ফীত হবে। এই যে স্ফীত অংশটাকে বলবো আমরা পেলভিস। কি বলবো? পেলভিস। স্ফীত অংশটাকে বলবো পেলভিস। ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে আচ্ছা, এখানে হচ্ছে এই মেজর ক্যালিক্সটা পেলভিসের সাথে মিলিত হয়ে পেলভিস গঠন করবে, পেলভিস। তারপরে আসবে পেলভিস। ঠিক আছে, ওকে। এরপর হচ্ছে আমরা বৃক্কের গাঠনিক এককটা কি? নেফ্রন। এটা বলো, বৃক্কের গাঠনিক একক কী বলে? বৃক্কের গাঠনিক একক, বৃক্কের গাঠনিক একক কি? নেফ্রন। বৃক্কের গাঠনিক একক, বৃক্কের গাঠনিক একক কী বলে? নেফ্রন বলে। বৃক্কের গাঠনিক এবং কার্যকরী একককে কী বলে? নেফ্রন। তো নেফ্রনটা আমরা একটু এঁকে দেখি। নেফ্রন, এটা হচ্ছে আমাদের নেফ্রন। ঠিক আছে, এখানে হচ্ছে আমাদের এই নেফ্রনটা হচ্ছে
নেফ্রনটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। এই অংশটুকু বলতে পারি আমরা, এই অংশটুকু বলতে পারি রেনাল কর্পাসল। কি বলতে পারি? রেনাল কর্পাসল। রেনাল কর্পাসল হচ্ছে আমার, এটা হচ্ছে আমার বোমেন্স ক্যাপসুল, আর এটা হচ্ছে গ্লোমেরুলার। কি? বোমান্স ক্যাপসুল এবং গ্লোমেরুলাস। তো কি আছে? গ্লোমেরুলাস আর কি আছে আমার? বোমান্স ক্যাপসুল। গ্লোমেরুলাস এবং বোমান্স ক্যাপসুল, ঠিক আছে। আচ্ছা, এই আমাদের রেনাল কর্পাসল যেটা আছে, এই রেনাল কর্পাসল থেকে আমরা বলবো মালপিজিয়াম বডি। কি বলবো? মালপিজিয়াম বডি, ঠিক আছে। একে বলি আমরা মালপিজিয়াম বডি, ঠিক আছে, মালপিজিয়াম বডি। আচ্ছা, আর্থ্রোপোডা পানিতে পাওয়া যায় কি? মালপিজিয়াম নালিকা। এটা একটু, নালিকাটা কোথায় পাওয়া যাচ্ছে? মালপিজিয়াম নালিকা আর্থ্রোপোডা পর্বের পানিতে, আর্থ্রোপোডা পর্বের পানিতে, ঠিক আছে। আচ্ছা, রেনাল কর্পাসলকে আমরা দেখলাম গ্লোমেরুল এবং বোমান্স ক্যাপসুল। তারপর হচ্ছে রেনাল টিউবিউলটা হচ্ছে যে নিকটবর্তী পেঁচানো নালিকা, নিকটবর্তী পেঁচানো নালিকা। তারপর হচ্ছে হ্যান্ডলির লোব। তারপরে হচ্ছে আমরা হচ্ছে দূরবর্তী পেঁচানো নালিকা। তারপর দেখবো সংগ্রাহক নালিকা। এই সংগ্রাহক নালিকা কয়েকটা একত্রিত হয়ে গঠন করে ডাক্ট অফ বেলিনি, ঠিক আছে। কি গঠন করে? ডাক্ট অফ বেলিনি, ঠিক আছে। এই সংগ্রাহক নালিকা কয়েকটা হচ্ছে একত্রিত হয়ে, অনেকগুলো একত্রিত কি করে? ডাক্ট অফ বেলিনি, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে এখানে আমাদের মূত্র কীভাবে উৎপন্ন হয়। এখানে প্রথমে হচ্ছে ব্লাড যায়, যে এখান দিয়ে হচ্ছে পরিশ্রুত হয়ে হচ্ছে 125 ml পরিশ্রুত তরল আসে। এই 125 ml পরিশ্রুত তরলগুলা আমাদের রেনাল টিউবিউলে কিছুটা হচ্ছে ম্যাক্সিমাম অংশটাই, প্রায় 99% হচ্ছে আমার কী হবে? শোষিত হয়ে যাবে। তো মূত্রটা উৎপন্ন হবে মাত্র 1 ml। কতটুকু মূত্র উৎপন্ন হয়? 1 ml। 125 ml তরল থেকে মাত্র 1 ml মূত্র উৎপন্ন হয়, ঠিক আছে। ওকে, আচ্ছা, এখন হচ্ছে আমাদের এই যে রেনাল কর্পাসল, গ্লোমেরুলাস এবং বোমান্স ক্যাপসুল, এখানে আমাদের যে বোমান্স ক্যাপসুল যেটা আছে, বোমান্স ক্যাপসুল এটা দুইটা স্তর আছে। একটা হচ্ছে প্যারাইটাল, আর একটা হচ্ছে ভিসেরাল। এটা হচ্ছে প্যারাইটাল, একটা হচ্ছে আমার ভিসেরাল। প্যারাইটাল স্তরটা হচ্ছে আমার স্কোয়ামাস এপিথেলিয়ামে গঠিত। কি? স্কোয়ামাস এপিথেলিয়াম। আর ভিসেরালটা হচ্ছে আমাদের পোডোসাইট। ভিসেরালে থাকে হচ্ছে পোডোসাইট কোষ থাকে। ভিসেরালে থাকে হচ্ছে পোডোসাইট কোষ, ঠিক আছে। ভিসেরালে থাকবে পোডোসাইটকে হচ্ছে ঘনপথ সৃষ্টি করে, এই ঘনপথকে বলা হয় পেডিসেল। কি বলা হয়? পেডিসেল। ঘনপথকে পেডিসেল বলা হয়, ঠিক আছে। এখন আরেকটা ইনফরমেশন জানা লাগবে, ব্রুনীয় কোন স্তর থেকে নেফ্রন উৎপন্ন হয়? এটা হচ্ছে মেসোডার্ম। কোন স্তর থেকে? ব্রুনীয় মেসোডার্ম থেকে হচ্ছে আমার নেফ্রনটা উৎপন্ন হয়। আর নেফ্রনের সংখ্যা কত? একটি বৃক্কে 10 থেকে 12 লক্ষ, একটা কিডনিতে 10 থেকে 12 লক্ষ, ঠিক আছে। 10 থেকে 12 লক্ষ, এটা একটু মনে রাখতে হবে। তারপর হচ্ছে এই চ্যাপ্টারের মোটামুটি এতটুকু
ইম্পর্টেন্ট টপিক। আচ্ছা, বৃক্ক থেকে একটা হচ্ছে এনজাইম নিঃসৃত হয়, তার নাম কি? বৃক্ক থেকে যে এনজাইমটা নিঃসৃত হয় তার নাম এনজাইম নিঃসৃত হয় তার নাম হচ্ছে আমার রেনিন। রেনিন, ঠিক আছে। আচ্ছা, নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ কী কী আছে? নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ কী কী আছে? নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ আছে ইউরিয়া, তারপর হচ্ছে ইউরিক অ্যাসিড, ইউরিক অ্যাসিড, আর হচ্ছে ক্রিয়েটিনিন। এই ইউরিয়াটা কীভাবে উৎপন্ন হয়? ইউরিয়াটা উৎপন্ন হচ্ছে অর্নিথিন সাইকেলের মাধ্যমে। অর্নিথিন সাইকেল, এই অর্নিথিন সাইকেলটা কি? এই অর্নিথিন সাইকেল হচ্ছে আমার কই হয়? যকৃতে হয়। অর্নিথিন সাইকেলটা কোথায় হয়? যকৃতে। এখানে যে অ্যামোনিয়া হচ্ছে আমার কার্বন ডাইঅক্সাইডের সাথে মিলে এই যকৃতে অর্নিথিন সাইকেলে প্রবেশ করে। এই অর্নিথিন সাইকেল থেকে আমরা পাবো হচ্ছে ইউরিয়া, ঠিক আছে, ইউরিয়া। ওকে, আর ক্রিয়েটিনের একটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে এই ক্রিয়েটিনটা হচ্ছে আমাদের বৃক্কের রোগ নির্ণয় নির্দেশক হিসেবে কাজ করে। বৃক্কের রোগ নির্ণয় নির্দেশক হিসেবে কাজ করে, ঠিক আছে। ওকে, আর হচ্ছে আমাদের এখান থেকে এতটুকু টপিকগুলো হচ্ছে জানলে হবে। আর হচ্ছে আমরা এই ওদের কয়েকটা হচ্ছে ইম্পর্টেন্ট ছক আছে, এই ছকগুলো হচ্ছে আমরা বই থেকে পড়ব। তারপর হচ্ছে আমরা মূত্রের বৈশিষ্ট্য পড়ব। মূত্রের বৈশিষ্ট্য মোটামুটি এই টপিকগুলো হচ্ছে পড়লে হচ্ছে কভার হয়ে যায়। তারপর হচ্ছে ডায়ালাইসিস পড়ব। ডায়ালাইসিস এখান থেকে পড়ব উপাদান এবং প্রকারভেদ, ঠিক আছে। প্রকারভেদ এতটুকু বললে হবে, উপাদান এবং প্রকারভেদ, ঠিক আছে। তারপর হচ্ছে মূত্রের অস্বাভাবিক কিছু উপাদান, ঠিক আছে। ওকে, তো এইগুলো হচ্ছে আমরা পড়বো। সেই ক্লাসটা এখানে শেষ করি। সবাই আশা করি এডমিশনের জন্য একটা ভালো প্রস্তুতি নেবে, সে আশা করে শেষ করছি। আর কোনো প্রবলেম হলে অবশ্যই টেলিগ্রামে জানাবা, কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই জানাবো। তো আসসালামু আলাইকুম, আজকে এই পর্যন্তই থাক, ঠিক আছে।